ওকে। লকডাউনের জন্য তো সমস্ত স্টুডেন্টরাই বাড়িতে আটকে পড়েছে। তো অনেকে ক্লাস অ্যাটেন্ড করতে আসতে পারছে, তো অনেকে পারছে না। তো এটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে। কারণ অনলাইনে সব ক্লাস তো নেওয়া সম্ভব হয় না। এর পেছনের রিজনটা এটাই যে আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি নেই। আমরা কখনো এই পরিস্থিতির সম্মুখীন হইনি, যার জন্য ফার্স্ট টাইম আমরা এরকম ধরনের সিচুয়েশান দেখছি এবং এর জন্য আমরা ঠিক অপ্রস্তুতির মধ্যে পড়ে গেছি। আমি লাস্ট মার্চ মাসের 22 তারিখ থেকে লকডাউন স্টার্ট হয়েছে। তো আমি ফার্স্ট এপ্রিল, সেকেন্ড এপ্রিল থেকে অলমোস্ট আমি ক্লাস নিচ্ছি এবং কন্টিনিউয়াসলি ইউটিউবে আপলোড করে যাচ্ছি। তো যাতে আমার স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইডার্স যে কোনো স্টুডেন্ট বাড়ি বসে কিছুটা হেল্প পেয়ে যায়। কেন লাইভ ক্লাসে যে ধরনের বোর্ড ওয়ার্ক থাকে, তো অনলাইন ক্লাসে সেখান থেকে যথেষ্ট বেশি টাইম কনজামশন হয়। তো এটা একটা মেজর ইস্যু। বাট যাই হোক, যে কোনো প্রবলেমকে আমাদেরকে ওভারকাম করে এগোতে হবে। এরপরে লাইফে হয়তো আরও বড় বড় প্রবলেম আসবে, তো সেগুলোকে আমরা ওভারকাম করেই এগোবো। তো এই কোভিড-19 যে প্যান্ডামিক চলছে, তো এটাতে প্যানিক না হয়ে আমার মতে বলে যে রাস্তা বা সলিউশন খোঁজা উচিত। এবং এই যে ফেজের মধ্যে আমরা পড়ে গেছি, তো সেই ফেজটাকে একটা অপরচুনিটি থেকে হিসেবে ভাবা উচিত, ঠিক আছে? নাকি যে কি হবে কি হবে এরকম প্যানিক হওয়ার না হয়ে রাদার অপরচুনিটিটাকে ইউজ করা উচিত। যেখানে আমরা আগে স্কুল বা কলেজ যেতে হতো, এখন আমরা বাড়ি বসেই সেটাকে স্টাডি করতে পারি। তো আমি মেনলি যেটা আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে যে রিটায়ারমেন্ট অফ আ পার্টনার, ঠিক আছে? একটা পার্টনারশিপ ফার্মে পার্টনার যে রিটায়ার হবে তার আমরা অ্যাকাউন্টিং কিভাবে করব। তো সবার আগে আমি স্ট্রেট আওয়ে কোনো সামস বামস করাবো না। আমি এই ভিডিওটাতে টোটালি একটা থিওরি ডিসকাশন দিচ্ছি, একটা বেসিক নলেজ দিচ্ছি, ঠিক আছে? হয়তো তোমাদের সেটা হেল্প হবে। রিটায়ারমেন্ট অফ আ পার্টনার, সাপোজ এ বি সি একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার। আমি তার আগে বলে দিই পার্টনারশিপ ফার্ম কি না। পার্টনারশিপ ফার্ম জেনারেলি যখন পার্টনারশিপ কাকে বলে না, যখন টু পার্সনস অর মোর দ্যান টু পার্সনস কোনো বিজনেসকে ক্যারি অন করতে চায় এবং সেই বিজনেস থেকে যা প্রফিট বা লস হবে সেটাকে নিজেদের মধ্যে পার্টিকুলার কোনো রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেয়। অ্যান্ড রেশিও যদি বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে নিই না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিই, ইকুয়াল রেশিওতে করে দিই। তো এটাকে আমরা বেসিক্যালি বলে থাকি পার্টনারশিপ। পার্টনারশিপ ভার্বালিও হতে পারে আর রাইটিং ফর্মে হতে পারে। ভার্বালি হলেও চলবে, রাইটিং ফর্মে হলেও চলবে, কোনো এখানে প্রবলেম নেই। ল এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। আমাদের ইন্ডিয়াতে একটা ল আছে পার্টনারশিপ অ্যাক্ট বলে। 1932-তে এই লটা হয়েছিল, ফর্ম হয়েছিল। তো 1932-এর ল অনুযায়ী কোনো পার্টনারশিপ ফার্মকে কিন্তু বিজনেস রেজিস্টার্ড করতেই হবে, এর কোনো মানে নেই। উইদাউট রেজিস্ট্রেশন কোনো ফার্ম, কোনো পার্টনার যদি চায় তারা বিজনেস ক্যারি অন করতে পারে এবং সেটা লিগাল। ইললিগাল বিজনেস করলে তো সেটা ইললিগাল হয়ে যাচ্ছে, বাট লিগালি কোনো বিজনেস করতে হবে। এটা একটা ক্যারেক্টার পার্টনারশিপ বিজনেসের, ঠিক আছে? আর যদি কোনো পার্টনারশিপ ফার্ম লিগাল বিজনেস করতে করতে ইললিগাল বিজনেস করে, তখন সেটা আমরা সেটাকে কি বলে থাকি না, ইললিগাল অ্যাসোসিয়েশন বলে থাকি। ওটাকে আর তখন পার্টনারশিপ বলি না, ঠিক আছে? তো এখন এ বি সি তিনজন পার্টনার। আচ্ছা, যদি পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি পার্টনারশিপ ফর্ম হয় উইদাউট রেজিস্ট্রেশন, তাহলে তাকে কিছু কনসিকুয়েন্সের মধ্যে যেতে হয়, ঠিক আছে? এটা আমি অলরেডি আমার ক্লাসে ডিসকাস করেছি। সেই সময় লকডাউন ফেজ হয়তো ছিল না, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, অনেকগুলো ক্লাস আগে। বা আমি যখন গ্র্যাজুয়েশনের ল ক্লাস নিয়েছি সেখানেও আমি এই লেকচার দিয়েছি, ঠিক আছে? যে কী কী কনসিকুয়েন্সেস আছে, এবং আমি পার্টনারশিপের ক্ষেত্রে কনসিকুয়েন্সেস ডিসকাস করেছি। তো এখানে মেনলি হচ্ছে আমার রিটায়ারমেন্ট টপিক, তো আমি স্ট্রেট আওয়ে রিটায়ারমেন্টে যাব। এ বি সি তিনজন পার্টনার আছে, ঠিক আছে? তো তিনজন পার্টনার বিজনেস করছে, করতে করতে এখন সি ডিসকন্টিনিউ করলো বিজনেস। তো পার্টনার যে আছে সি কী কী কারণে ডিসকন্টিনিউ করতে পারে? তো ডিসকন্টিনিউ করার পেছনে বেশ কিছু রিজন হতে পারে। সেটা যদি তোমরাও একটু লজিক লাগাও যে কী কী কারণে ডিসকন্টিনিউ করতে পারে একজন পার্টনার একটা পার্টনারশিপ ফার্ম থেকে, তো সেটার আনসার তোমরাও পেয়ে যাবে। তাও আমি কিছু হেল্প করে দিচ্ছি, বাট তোমরা তাও নিজেরা এগুলোকে থট করবে অলওয়েজ। ফার্স্ট দেখো, এবিসি তিনজন পার্টনার, সাপোজ ধরে নাও যে সি আছে পার্টনার, তার এজ হয়ে গেছে। তো ডিউ টু এজ ওর রিটায়ারমেন্ট নিয়ে নিল।
অ্যান্ড এ অ্যান্ড বি বিজনেসকে ক্যারি অন করলো। সিমিলারলি ইলনেসের জন্য হতে পারে, রিটায়ার হয়নি বাট ইলনেসের কারণেও রিটায়ারমেন্ট নিয়ে নিল, মানে এজ হয়নি বাট ইলনেসের কারণেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। দেখো এজ হয়ে গেছে মানে ধরে নাও 60, 65, 70 এজ হয়ে গেছে, এরকম একটা কিছু ধরে নাও। আর ইলনেস যে কোনো এজে হতে পারে, 30, 32, 40, যে কোনো এজে ইলনেস হতে পারে। তো ইলনেসের জন্য ও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর কি কজেস হতে পারে না, আদার পার্টনাররা চায় ভাই তুই রিটায়ারমেন্ট নিয়ে নে, এ বি চায় যে সি ভাই তুই রিটায়ারমেন্ট নিয়ে নে, আর তুই থাকছিস বলে ফার্মের প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, তো ওখানে পার্টনার রিটায়ারমেন্ট নিয়ে নিল। ফোর্থ কি হতে পারে, ফোর্থ হতে পারে ডিউ টু এগ্রিমেন্ট। অনেক সময় হয় কি, ধরো এ বি সি তিনজন পার্টনার আছে, তো সি রিটায়ার করবে, এগ্রিমেন্টে আছে কি সি 5 বছর, ধরে নাও সে 2020-তে এগ্রিমেন্ট করেছে, 2025-এ রিটায়ার করে নেবে, সি চলে যাবে, ডিসকন্টিনিউ করে নেবে, তো এ অ্যান্ড বি কন্টিনিউ করবে পার্টনারশিপ বিজনেসটা। আর কি কারণে হতে পারে না, সির নিজের উইলিংনেস থেকে রিটায়ারমেন্ট নিতে পারে, আর কিছুই না। তো দেখো এইসব কারণে অনেক সময় কোর্ট থেকে অর্ডার দেয় রিটায়ারমেন্টে, যে ভাই কোর্ট থেকে অর্ডার দিয়েছে সিকে আমরা ডিসকন্টিনিউ করতে চাই, সি চাইছিল না তো আমরা এখন চাই, তো সি যাচ্ছে না, এখন আমরা কোর্টে কেস ফাইল করতে, কোর্ট অর্ডার দিল যে সিকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে। অবভিয়াসলি কিছু রিজন তো বেসিসেই কোর্ট তার জাজমেন্ট দেবে। তো এই কারণের জন্য একটা পার্টনারশিপ ফার্ম থেকে একজন পার্টনার রিটায়ার হতে পারে। ক্লিয়ার এইটুকু? দেন যেটা আসছে, যদি একটা পার্টনার রিটায়ার হয় তাহলে কি বিজনেস বন্ধ হয়ে যাবে? ধরো এবিসি বিজনেস করছিল, যদি সি, আমরা যদি 3 ফ্রেন্ড মিলে বিজনেস করি, তার জন্য একটা ফ্রেন্ড যদি কোনো কারণে রিটায়ারমেন্ট নেয়, তো বাকি কি আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে? অ্যাকচুয়ালি তা না। পার্টনারশিপ বিজনেসে কি হয়, এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্ট আমি আগেই বললাম, ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে ভার্বালি হতে পারে, আবার কি হতে পারে, রিটেন ফর্মেও হতে পারে। তো আমরা কি করি, আমরা জাস্ট এগ্রিমেন্টটাকে নিউ এগ্রিমেন্টে ফর্ম করে নিই, তো নিউ পার্টনারশিপ হয়ে যায়। পার্টনারশিপ মানে জাস্ট এগ্রিমেন্ট বিটুইন পার্টনার্স অর অ্যামাং পার্টনার্স। ক্লিয়ার? এখন এই যে রিটায়ারমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী কী সিচুয়েশন হয়, ইফেক্ট কী কী হয়? 1 নম্বর ফার্স্ট পয়েন্ট, ইফেক্ট যেটা হয় সেটা হচ্ছে কি, টার্মিনেশন অফ পার্টনারশিপ, যেটা আমি এক্ষুনি বললাম যে এগ্রিমেন্ট থাকবে, তো এগ্রিমেন্টটা টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট হওয়া মানে ক্যান্সেল হয়ে যাওয়া এগ্রিমেন্ট, তো অবভিয়াসলি নিউ এগ্রিমেন্ট হবে। ফর এক্সাম্পল একটা এগ্রিমেন্ট পেপার ছিল, তো ওটাকে আমরা সি যখন রিটায়ার করে গেল, আমরা এগ্রিমেন্ট পেপারটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নিউ এগ্রিমেন্ট পেপারের মধ্যে আমরা রাইটিং ফর্মে এ অ্যান্ড বি এগ্রি করলো যে আমাদের যা প্রফিট হবে আমরা এই রেশিওতে নেব। ক্লিয়ার? তো এগ্রিমেন্টটাকে যখন নিউ এগ্রিমেন্ট হয়ে গেল, এটাকে আমরা বললাম নিউ পার্টনারশিপ। ক্লিয়ার? বিজনেস অ্যাজ ইট ইজ আছে, অ্যাসেটস লায়াবিলিটিস যা আছে সেগুলো বিজনেসেরই কাছে আছে, এই না যে বিজনেস বন্ধ হয়ে গেছে অ্যান্ড আমরা লক অ্যান্ড কি হয়ে গেছে, তা নয় কিন্তু। ক্লিয়ার এইটুকু? আর আমরা কি করব না, আমরা অ্যাডজাস্টমেন্ট করব রিগার্ডিং প্রফিট অ্যান্ড লস, বিজনেসের যা প্রফিট অ্যান্ড লস হবে সেটাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। আর আমরা কি করব না, বিজনেসের কাছে যে অ্যাসেটস আছে অ্যান্ড বিজনেসের কাছে যে লায়াবিলিটিস আছে, তো সেগুলোর আমরা রিভ্যালুয়েশন করব। ঠিক আছে? রিভ্যালুয়েশন করা মানে অ্যাসেটকে সেল করে দেওয়া নয়, রিভ্যালুয়েশন করা মানে হচ্ছে অ্যাসেটসের ভ্যালুটাকে রিক্যালকুলেট করা, যে আজকে যদি আমি 2010-এ ল্যান্ড কিনে থাকি 10 লাখ রুপিস দিয়ে, আজকে 2020-তে এর মার্কেট ভ্যালু কত? যদি এর মার্কেট ভ্যালু 18 লাখ হয়, তাহলে ইনক্রিজ ভ্যালু কত হলো? 10 লাখ ছিল, সেখান থেকে 18 লাখ হলো, তাহলে ইনক্রিজ ভ্যালু কত? 8 লাখ। 8 লাখটা এ বি সি তিনজনের মধ্যেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রফিট হিসাবে। সিমিলারলি যদি কোনো অ্যাসেট থেকে ভ্যালু ডিক্রিজ করে, সাপোজ কোনো ফার্নিচার আছে যার ভ্যালু আমরা কিনেছিলাম 2 লাখ রুপিস দিয়ে, আজকে ওর ভ্যালু হয়ে গেছে কত? 1,70,000, তাহলে 30,000 ফল করেছে, তাহলে 30,000-এর যে লস সেটা এ বি সি তিনজন পার্টনার নেবে। ক্লিয়ার এইটুকু? ওকে, নাও এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে অ্যাসেটসের ইনক্রিজ ডিক্রিজ যেমন অ্যাডজাস্টমেন্ট হবে, সিমিলারলি লায়াবিলিটিসেরও অ্যাডজাস্টমেন্ট হবে। একটু ব্যালেন্স শিট যদি রিকল করো তোমরা, তাহলে একটু দেখতে পাবে যে লায়াবিলিটি সাইডে প্রথমে থাকে ক্যাপিটাল, দেন থাকে রিজার্ভস। আচ্ছা রিজার্ভস কি হয় না, ক্যাপিটালেরই পার্ট, আলটিমেটলি পার্টনাররাই পায়, তাহলে ক্যাপিটাল অ্যান্ড দেন রিজার্ভস, তাহলে রিজার্ভস অ্যান্ড ক্যাপিটাল মেলালে হয়ে যায় এটা ইন্টারনাল লায়াবিলিটি, যেটা পার্টনাররা পায়।
অ্যান্ড এর নিচে যে পোর্শন থাকে আউটসাইডার্স লাইবিলিটি বা এক্সটার্নাল লাইবিলিটি, যেমন ইনকাম ট্যাক্সের প্রভিশনস, ট্যাক্স প্রভিশনস থাকতে পারে, ক্রেডিটার্স থাকতে পারে, বিলস পেয়েবল থাকতে পারে, এনি আউটস্ট্যান্ডিং ওয়েজেস, স্যালারিজ, এনি লাইবিলিটি, এনি এক্সপেন্সেস থাকতে পারে। তো দুটো পার্ট আমরা লাইবিলিটিতে দেখবো, একটা ইন্টারনাল লাইবিলিটি যার আন্ডারে ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস থাকে, আর এক্সটার্নাল লাইবিলিটির মধ্যে আউটসাইডার্স লাইবিলিটি থাকে। ক্লিয়ার? তো আমাদের যখন লাইবিলিটির ইনক্রিজ ডিক্রিজ বলবে আমরা অলওয়েজ এক্সটার্নাল লাইবিলিটির কথা ভাববো, এক্সটার্নাল লাইবিলিটির কথা মনে করব। ক্লিয়ার এইটুকু? তো আমরা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিজের রিভ্যালুয়েশন করব, যেভাবে অ্যাসেটসের রিভ্যালুয়েশন হলো, অ্যাসেটসে প্লাস মাইনাস ভ্যালু এফেক্ট দেখাবো, সিমিলারলি লাইবিলিটিজেরও আমরা দেখাবো অ্যাকাউন্টসে। এরপর আমরা যেটা করবো সেটা